আসসালামু আলাইকুম। মারা যাওয়া ৩ দিনের মধ্যে জীবিত হয়ে ওঠে সুমি। জানা যায় সে নয়, বরং তার হৃদয়ের মধ্যে আটকে থাকা এক শয়তান জেগে উঠেছে, যে কিনা এখন সুমির শরীরকে কাজে লাগিয়ে পৃথিবীতে নামিয়ে আনতে চায় ভয়ানক এক অন্ধকার, যে অন্ধকারে শেষ হয়ে যাবে গোটা মানব জাতি। এক্সোরসিজমের মাধ্যমেও এই শয়তানকে আটকানো সম্ভব ছিল না, কেননা এই শয়তানের নাম কেউ জানতো না। এমনকি ধর্মীয় বইতেও এই শয়তানের নাম উল্লেখ ছিল না। এই সব কিছুর মাঝে আবার সুমির বাবা চাইছিল কোনোভাবে তার মেয়েকে জীবিত করতে। সে কি পারবে ওই শয়তানের সাথে লড়াই করে তার মেয়েকে তার শরীর ফিরিয়ে দিতে, নাকি এক অসহায় বাবাকে হেরে যেতে হবে এই শয়তানের কাছে? জানতে হলে দেখতে হবে সদ্য মুক্তি পাওয়া আজকের এই কোরিয়ান হরর গল্পটি, যার নাম ডেভিলস ডে। তো চলুন আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক গল্পে। গল্পটি শুরু হয় একটা এক্সোরসিজমের দৃশ্য দেখিয়ে। অন্ধকার রাতে সোমি নামের এক মেয়ের এক্সোরসিজম চলছিল তার নিজেরই বাড়িতে, যার এক্সোরসিজম করছিল ফাদার বেন নামের একজন প্রিস্ট। এক্সোরসিজম চলাকালীন সুমি অনেক চিৎকার চেঁচামেচি করছিল, আর তার এই কষ্ট কিছুতেই সহ্য করতে পারছিল না সুমির বাবা মা, সেই সাথে ছোট ভাই। ছোট ভাইটিকে নিয়ে তার মা এক কোণে বসেছিল। এদিকে বাবা ছটফট করছিল ভেতরে কি হচ্ছে এটা জানার জন্য। এরই মাঝে হঠাৎ করে চিৎকার থেমে যায়। সুমি কাঁদতে শুরু করে এবং তার বাবাকে ডাকতে থাকে, যা শুনে তার বাবা সিয়ংদো তো একদমই পাগলের মতো হয়ে যায়। সে যে কোনোভাবে দরজা ভেঙে হলেও ভেতরে ঢুকতে চাইছিল। সুমির মা তাকে এটা করতে আটকানোর চেষ্টা করে, তবে এতে কোনো লাভ হয় না। মেয়ের ডাকে সাড়া দিয়ে সিয়ংদো দরজা ভেঙে ফেলে। এরই মাঝে সবকিছু থেমে যায়। পুরো বাড়ির লাইটগুলো ব্লাস্ট হয়ে যায়। ভেতর থেকে বেরিয়ে আসে ফাদার বেন। বেনের হাত রক্তাক্ত অবস্থায় ছিল। সে বাইরে এসে সিয়ংদোকে জানায় যে সুমির ভেতর থেকে ওই শয়তানকে তারা বের করতে সফল হয়েছে, যা শুনে সিয়ংদো ছুটে চলে যায় তার মেয়ের কাছে। সুমির জ্ঞান ফিরে আসলে সে নিজের সামনে তার বাবাকে দেখতে পায় এবং জিজ্ঞাসা করে সবকিছু কি ঠিক আছে। এরপর সুমি তাকায় বেনের দিকে। তখনই সেখানে চলে আসে সুমির মা। তবে সুমি তখন কিছুই বলছিল না, যা দেখে তার বাবার ভীষণ চিন্তা হচ্ছিল। হুট করে ফাদার বেন কিছু একটা অনুভব করতে পারে। আশেপাশে আবারও শব্দ হতে থাকে এবং সুমি ছটফট করতে শুরু করে। তার চোখগুলো উল্টে গিয়েছিল। তার বাবা বুঝতে পারছিল না যে মেয়ের সাথে কি হচ্ছে। সেই সাথে ফাদার বেনও কিছু বুঝতে পারছিল না। আর কিছু বুঝে ওঠার আগেই সুমি উঠে বসে এবং এইভাবেই ছটফট করতে করতে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তার হৃদস্পন্দন বন্ধ হয়ে গিয়েছিল, যা দেখে সুমির বাবা তো একদম পাগলের মতো হয়ে যায়। সে তার মেয়ের হৃদস্পন্দন ফিরিয়ে আনার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে এবং বারবার ফাদার বেনের কাছে সাহায্য চাইতে থাকে। ফাদার বেন নিজেই বুঝে উঠতে পারছিল না যে এটা কেন হলো। সুমির ভেতর থেকে ওই শয়তান তো বের হয়ে গিয়েছিল, তাহলে সুমি কিভাবে মারা গেল? আর ঠিক এইভাবেই এক হাত মুট করা অবস্থায় সুমি সেখানেই মারা যায়। দৃশ্য চলে যায় অতীতে। এক রাতে, যখন রাতের বেলা ছাদে বসে সিয়ংদো তার মেয়ে সুমির সাথে আকাশের তারা দেখছিল। তারা এখানে ভাগাভাগি করছিল যে কোন তারাটি কে নিবে। এই নিয়ে বাবা মেয়ের মধ্যে বেশ খুনসুটি হচ্ছিল। এরই মাঝে সুমি একটু সিরিয়াস হয়ে যায় এবং তার বাবাকে জিজ্ঞাসা করে যে সে কতদিন বাঁচবে। আমরা জানতে পারি সুমি অনেক আগে থেকেই অসুস্থ। এ কারণেই সে হুইল চেয়ারে বসেছিল। যার চিকিৎসা করছিল তার নিজেরই বাবা সিয়ংদো। তাই সে এখানে তার বাবাকে সৎভাবে উত্তর দিতে বলে, আর এটাও মনে করিয়ে দেয় যে সে তার পেশেন্ট, তাই ডক্টর হিসাবে সে যেন সত্য কথা বলে। তখন তার বাবা বলে যে সে সুমিকে মরতে দিবে না, সে এই তারাদের থেকেও বেশি দিন বাঁচবে। যা শুনে সুমি হাসতে থাকে। নিজের সামনে সুমির লাশ নিয়ে সিয়ংদো ওই কথাই মনে করছিল। সে হেরে গেল, নিজের মেয়েকে বাঁচিয়ে রাখতে পারল না। এটা ভেবেই সে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়েছিল। এমন সময় সেখানে একজন ডক্টর আসে এবং তাকে সুমির মৃত্যুর কারণ হিসাবে জানায় যে সুমির হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়া। হতে পারে সে হার্ট অ্যাটাক করেছিল। আমরা জানতে পারি মাত্র 4 মাস আগেই তার হার্ট ট্রান্সপ্লান্ট হয়েছিল। এ কারণেই হয়তোবা সেই এক্সোরসিজমের প্রেশার সহ্য করতে পারেনি। ওই সময়ও আমরা সিয়ংদোর হাতে সুমির জুতা দেখতে পাই, যা থেকে আমরা বুঝতে পারি যে সিয়ংদো সুমির মৃত্যুতে কতটা ভেঙে পড়েছিল। সে তখনও পর্যন্ত মেনে নিতে পারছিল না তার মেয়ের এইভাবে চলে যাওয়া। শুধুমাত্র সিয়ংদোয়েরই নয়, বরং সুমির মাও ভীষণভাবে ভেঙে পড়েছিল। আমরা ফিনারাল হোমের দৃশ্য দেখতে পাই,
যেখানে সিয়ংদো কারোর সাথে কথা বলার মতো পজিশনেই ছিল না। সে একা একা বেঞ্চে বসেছিল, যে কারণে সুমির মাকেই সবকিছু হ্যান্ডেল করতে হচ্ছিল। সুমির মা এখানে ফোনে কথা বলতে বলতে হাউমাউ করে কেঁদে ফেলে, কারণ সে সুমিকে ভীষণভাবে মিস করছিল। এমন সময় সেখানে এই ফিনারাল হোমের ম্যানেজার আসে এবং সিয়ংদোকে বলে যে সুমি অনেক অল্প বয়সে মারা গিয়েছে। সাধারণত এত কম বয়সে কেউ মারা গেলে তার পরিবাররা একদিনের ফিনারাল রাখে, তাই তারা কি 3 দিনের বদলে একদিনের ফিনারাল রাখবে? তখনই সেখানে চলে আসে সিয়ংদোর মা অর্থাৎ সুমির দাদি এবং তার পরিবার। সে সেই ওই ম্যানেজারের ওপর চিৎকার চেঁচামেচি করতে থাকে, কেননা তাদের মতে সুমির জন্য 3 দিন কেন 300 দিনের ফিনারালও কম হয়ে যাবে। ফলে ম্যানেজার এখানে আর কথা বাড়ায় না। তখনই সিয়ংদোর ভাই তার কাছে আসে এবং তাকে জিজ্ঞাসা করে যে সুমির সাথে কি হলো। 4 মাস আগে অপারেশনের পর সে তো বলেছিল যে অপারেশন সাকসেসফুল হয়েছে, সুমির এখন আর কিছুই হবে না, তাহলে হঠাৎ করে কেন সে হার্ট ফেলে মারা গেল? এই কথার কোনো উত্তর সুমির বাবা সিয়ংদোর কাছে ছিল না। এখন ওই ফিনারাল হোমের রেফ্রিজার রুমের দৃশ্য দেখা যায়, যেখানে সবগুলো রেফ্রিজারেটরই বুক ছিল, একটাই খালি ছিল যেটাতে কিছু ইলেকট্রিক প্রবলেম ছিল। আর এই কারণেই মূলত ম্যানেজার চাইছিল না সুমির লাশ একদিনের বেশি হোল্ড করতে। তবে এখন যেহেতু তার পরিবার রাজি হচ্ছিল না, তাই তারা দ্রুত ওই রেফ্রিজারেটর ঠিক করার চেষ্টা করছিল। তখনই সেখানে চলে আসে সিয়ংদো। সিয়ংদোকে এখানে ম্যানেজার জানায় যে সুমির লাশে তারা কিছু অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছে। তার পুরো শরীর এখনো পর্যন্ত ঠান্ডা হয়নি, এমনকি তার শরীর এখনো পর্যন্ত নরম, শুধুমাত্র একটা হাত বাদে, যে হাত সে মুট করে রেখেছে, যেটা ছাড়ানোর তারা অনেক চেষ্টা করেছে তবে পারেনি। এখানে ম্যানেজার তার সামনেই জোর করে সুমির হাত ছাড়ানোর চেষ্টা করলে সিয়ংদো তাকে সরিয়ে দেয় এবং খুব ভালোবাসার সাথে সুমির হাত ধরে। প্রচণ্ড ইমোশনাল হয়ে সে মেয়ের হাতটিকে জড়িয়ে ধরে কিস করতে থাকে। আর এরপর সে আলতোভাবে হাতটি খোলার চেষ্টা করতেই সুমির হাতের মুঠ আপনা আপনিই খুলে যায়, যা দেখে সেখানে থাকা সকলে অবাক হয়ে যায়, কেননা তারা অনেকক্ষণ যাবৎ চেষ্টা করেছিল হাতের এই মুঠটা খোলার। এখানে সিয়ংদো দেখতে পায় সুমি তার হাতের মধ্যে তার বাবার দেওয়া একটা ব্রেসলেট ধরে রেখেছিল, যেটা ওই দিন তারা দেখার সময় তার বাবা তাকে গিফট করেছিল। তারার আকৃতির এই ব্রেসলেটটি সিয়ংদো তার মেয়ে সুমির হাতে আবারও পরিয়ে দেয় এবং অনেক বেশি ইমোশনাল হয়ে সে ওই লোকগুলোকে বলে যে সুমি ঠান্ডা পছন্দ করে না, তাই দরকার না পড়লে তার শরীর যেন ঠান্ডা রেফ্রিজারেটরে রাখা না হয়। সে নিজেও জানতো এটা কখনোই সম্ভব নয়। এখন দিন পেরিয়ে রাত হয়ে যায়। ওই রাতে ছিল সুমির প্রথম ফিনারাল, যেখানে সিয়ংদোর অফিসের সকল কলিগ ডক্টররা উপস্থিত ছিল, তবে ভেতরে কোথাও সিয়ংদো ছিল না, যা দেখে বাইরে দাঁড়িয়ে কথা বলার সময় সিয়ংদোর এক কলিগ বলে যে সে জানতে পেরেছে যে সুমিকে যতক্ষণে হসপিটালে নিয়ে আসা হয়েছিল ততক্ষণে সে অলরেডি মারা গিয়েছিল। 4 মাস আগে হার্ট ট্রান্সপ্লান্টের সময় সে সিয়ংদোকে নাকি বোঝানোর চেষ্টাও করেছিল যে বাবা হওয়ায় সে যেন সুমির নিজ হাতে অপারেশন না করে, তবে সে কারোর কথাই শোনেনি। সে কারোর উপর বিশ্বাসই করতে পারছিল না নিজের মেয়েকে নিয়ে। তখন সেখানে থাকা আরেকজন ডক্টর জিজ্ঞাসা করে, তাহলে কি হার্ট ট্রান্সপ্লান্টের সময় কোনো ভুল হয়েছিল যে কারণে সুমি মারা গিয়েছে? ওই ডক্টর জানায় যে সে স্পষ্টভাবে সবকিছু তো জানে না, তবে সে জানে সুমি ওই অপারেশনের পর থেকে বেশ অদ্ভুত ব্যবহার করছিল। ধারণা করা হয় যে সে পজেস ছিল। তার বাবার মতো একজন অহংকারী মানুষ হয়তো বা বুঝতেও পারেনি যে সুমির কোনো ডক্টর নয়, বরং এই মুহূর্তে কোনো সামানের প্রয়োজন, আর তার এই অবহেলার কারণেই হয়তোবা তার মেয়েটি মারা গিয়েছে। তবে আমরা তো জানি ব্যাপারটি এমন ছিল না। সুমির জন্য অলরেডি এক্সোরসিজমের ব্যবস্থা করা হয়েছিল। এখন নিজের কলিগদের মুখে এইসব কথা সুমির বাবা সিয়ংদো গাড়িতে বসে শুনছিল। তারা আবারও মনে পড়ে যায় ওই রাতের কথা। ওই রাতটা মূলত ছিল সুমির অপারেশনের আগের রাত, যখন তারা দুজন মিলে তারা দেখছিল। এখন অপারেশনের ব্যাপারে সুমিকে সাহস দিয়ে তার বাবা বলে যে সে একটা লম্বা ঘুম দিবে, ঘুম থেকে উঠেই সে বুঝতে পারবে যে সে একদমই সুস্থ। সুমি জিজ্ঞাসা করে যে সে যদি ঘুম থেকে আর না ওঠে, তখন তার বাবা খুব বড় গলা করে বলে যে এটা কখনোই হবে না, তার বাবা তাকে একদম সুস্থ করে তুলবে, সে যেন তার বাবার উপর বিশ্বাস রাখে। সুমিও এখানে বলে সে শুধুমাত্র এই পৃথিবীতে তার বাবাকেই বিশ্বাস করে। বর্তমান সময়ে এই কথা মনে করে সেই সাথে কলিগদের এই ধরনের কথা শুনে অনেক বেশি মনক্ষুণ্ণ হয় সিয়ংদো। তাই তো সে তাদের সামনে দিয়ে গাড়ি থেকে বের হয়ে ভেতরে চলে যায়। ভেতরে আসার পর সে এখানে কিছু ফিসফিসানির আওয়াজ শুনতে পায়, যে আওয়াজকে আপাতত ইগনোর করে সিয়ংদো।
দৃশ্য চলে যায় ফাদার বেনের কাছে। সে তখনও পর্যন্ত বুঝে উঠতে পারছিল না সুমির মৃত্যুর আসল রহস্য। মূলত মৃত্যুর আগে সুমির আশেপাশের পরিস্থিতি দেখে সে বুঝতে পেরেছিল যে সেখানে কোনো না কোনো ডিমন রয়েছে। তবে কথা হলো, সে তো সুমির ভেতর থেকে ডিমন বের করে দিয়েছিল। তাহলে সুমি কিভাবে মারা গেল? এইসব বোঝার জন্যই সে সুমির ওই দিনকার এক্সোরসিজমের ভিডিও দেখছিল। এক্সোরসিজমের এক পর্যায়ে সে সুমির ভেতরকার ডিমনকে বলতে বাধ্য করছিল তার আসল নাম। যখনই সে তার নাম বলে তখনই ফাদার বেনের পিছে থাকা একটা ছবি নিচে পড়ে যায়। ছবিটিতে ফাদার বেনের সাথে আরো একজন ছেলে ছিল, আর এটা ছিল ফাদার বেনের যমজ ভাই, যার মৃত্যু এই শয়তানের কারণেই হয়েছিল। এখন ভিডিওতে দেখা যায় সুমির ভেতরে থাকা ডিমন নিজের নাম বলার পর রাশিয়ান ভাষায় একটা বাক্য বলে, যেটা ওই সময় ফাদার বেন খেয়াল করেছিল না, তবে বর্তমানে সেটা লক্ষ্য করে। আর তখনই আশেপাশের পরিবেশ বেশ থমথমে হয়ে ওঠে, লাইটগুলো ফ্লিকার করছিল। তার বুঝতে বাকি থাকে না যে এখানে ডিমনিক কিছু একটা আছে। এখন দৃশ্য চলে আসে ফিনারাল হোমে, যেখানে সকলে বসে ডিনার করছিল। এখানে সুমির স্কুলের স্টুডেন্টরাও ছিল। তারা এখানে সুমির ব্যাপারেই কথা বলছিল, যেখানে একটা মেয়ে বলে ওঠে যে সে সুমিকে একদমই পছন্দ করত না। সে খুবই অদ্ভুত ছিল। সে ওই দিন ওই ছেলেটিকে আঘাত করে তার হাতের অবস্থা এমন বানিয়ে দিয়েছিল। তখনই আমরা ওই ছেলেটিকে দেখতে পাই যাকে স্কুলে সুমি আঘাত করেছিল। ছেলেটির সামনে বসেছিল সুমির মা। সে এখানে সুমির হয়ে ক্ষমা চায় এবং বলে ওই দিন এই কাজ করার পর সুমির তার জন্য ভীষণ খারাপ লেগেছিল। সে এই ব্যাপারে অনেক দুঃখিতও ছিল। তখন ছেলেটি বলে যে তার মনে হয় না ওইটা সুমি ছিল। ওই দিন সুমি বেশ অদ্ভুত ব্যবহার করছিল। কথা শুনেই সুমির মায়ের একটা দিনের কথা মনে পড়ে যায়, যেদিন সুমি সুমির মাকে পানিতে ডুবিয়ে মেরে ফেলার চেষ্টা করেছিল। সুমি যেন নিজের মধ্যে ছিলই না। তার মায়েরও মনে হচ্ছিল এটা সুমি নয়, বরং অন্য কেউ সুমিকে দিয়ে এই কাজ করাচ্ছে। সে তার মাকে প্রায় মেরে ফেলতে যাচ্ছিল, তবে সঠিক সময় সেখানে সিয়ংদো চলে আসে এবং সুমিকে আটকে নেয়। সে সুমিকে শান্ত করার চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যেই সুমি শান্ত হয়ে যায়। হুঁশ ফিরে আসার পর সে বুঝতে পারে যে সে কি করতে চলেছিল, ফলে সে একদমই ভেঙে পড়ে। ওই দিনের কথাই সুমির বাবাও ভাবছিল। এমন সময় আমরা ওই মেয়েটিকে অসুস্থ হতে দেখতে পাই, যে মেয়েটি একটু আগে সুমির ব্যাপারে উল্টোপাল্টা বলছিল। তার গলায় যেন কিছু একটা আটকে যায়। তখনই সিয়ংদো দেখতে পাই উপর থেকে ফোঁটায় ফোঁটায় রক্ত পড়ছে। সে দেখতে পাই উপরের ছাদটি যেন রক্তে ছেয়ে যাচ্ছে। এদিকে ওই মেয়েটি ছটফট করতে থাকে। তার মুখ থেকে ফেনা বেরিয়ে আসে। কেউই বুঝতে পারছিল না যে তার কি হয়েছে। এরই মাঝে সেখানে ছুটে আসে সিয়ংদো এবং তার পেটে চাপ দিয়ে তার গলায় আটকে থাকা খাবার বের করার চেষ্টা করতে থাকে। এটা করতে করতে আমরা দেখতে পাই তার মুখ থেকে বেরিয়ে এসেছে একগুচ্ছ চুল। এরপর মেয়েটি স্বাভাবিক হয়ে যায়। তবে এই একগুচ্ছ চুল দেখে সেখানে থাকা সকলে অবাক হয়ে যায়। এদিকে রেফ্রিজারেটর ঠিক হওয়ার পর সুমির লাশকে তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। এটা করে লোকটি যখন আশেপাশের সবকিছু ঠিক করছিল, তখন হঠাৎই তার হাত থেকে কিছু জিনিস পড়ে যায়, যেগুলো সে তুলতে যেতেই হঠাৎ করে সুমির রেফ্রিজারেটরের ভেতর থেকে কিছু আঘাতের আওয়াজ শুনতে পায়। লোকটি এই ব্যাপারটাকে ইগনোর করে জিনিসগুলো রাখতে যাচ্ছিল। এমন সময় আওয়াজটি বিকট হয়ে ওঠে। লোকটি পিছে ঘুরে তাকাতেই দেখতে পায় সুমির রেফ্রিজারেটরের দরজা আপনা আপনি খুলে গিয়েছে এবং সেখান থেকে বেরিয়ে এসেছে সুমির লাশ। সে জিনিসটা চেক করার জন্য সামনের দিকে এগিয়ে যেতেই আশেপাশের লাইটগুলো ফ্লিকার করতে শুরু করে। সেই সাথে কেঁপে ওঠে সুমির লাশ, যা দেখে লোকটি প্রচন্ড ভয় পেয়ে যায় এবং তখনই দৌড়ে সেখান থেকে বেরিয়ে আসে। ওই রাতটা সুমির পরিবার ফিনারাল হোমেই কাটায়, যেখানে সিয়ংদো একাই সুমির ছবির কাছে বসে বসে ঘুমিয়ে পড়েছিল। হঠাৎই সেখানে বাতাস বইতে থাকে। আমরা দেখতে পাই সুমি কিছু দূর দাঁড়িয়ে আছে। সিয়ংদোরও ঘুম ভেঙে যায় এবং সে দেখতে পায় সুমির পায়ের কাছে বরফ জমে আছে এবং তার নিঃশ্বাসের সাথে ঠান্ডা ধোঁয়া বের হচ্ছে, যা দেখে সে নিজের জ্যাকেটটা নিয়ে সুমির কাছে এগিয়ে যায়। তবে সুমি তাকে দেখে পিছের দিকে সরছিল। সিয়ংদো তার দিকে এগোতে থাকে এবং বলতে থাকে যে এটা বাবা। এদিকে সুমি সরতে সরতে ওই ঘর থেকে বাইরে বেরিয়ে এসেছিল। এবার সে থামে এবং তার বাবাকে বলে যে তার ঠান্ডা লাগছে, যা শুনে সিয়ংদো তার দিকে এগিয়ে যায় জ্যাকেটটি পরিয়ে দেওয়ার জন্য। এমন সময় সে লক্ষ্য করে সুমির হৃদয়ের স্থানটি কালো হয়ে আসছে। আস্তে আস্তে করে সুমির চেহারাও পরিবর্তন হয়ে যায়। সে চিৎকার করতে থাকে, যে চিৎকারের আওয়াজে সিয়ংদোর চোখের চশমার কাঁচ ভেঙে যায়। এরকম একটা স্বপ্ন দেখে সিয়ংদোর ঘুম ভাঙে।
ঘুম ভাঙতেই সে চশমায় দেখতে পায় তার চশমার ওই কাঁচটি ভাঙা। সেই সাথে কিছু দূর সামনে বাস্তবেও ঠান্ডা দুই পায়ের ছাপ রয়েছে, অর্থাৎ এটি শুধুমাত্র তার দুঃস্বপ্ন ছিল না। তাই তো সে চেক করতে চলে যায় সুমিকে রাখা ওই ঘরে, যেখানে দায়িত্বে থাকা লোকটি সুমির লকারের দরজা বন্ধ করছিল। তখনই সেখানে সিয়ংদোকে দেখে সে একটু ঘাবড়ে যায়। সিয়ংদো লোকটির উপর রেগে গিয়ে বলে সে তো তাকে বলেছিল যে তার মেয়েকে রেফ্রিজারেটরে রাখার কোনো প্রয়োজন নেই, তবুও সে কেন তার কথা শোনেনি। লোকটি কি বলবে তা বুঝতে পারছিল না। সাধারণত লাশকে ঠিক রাখার জন্য রেফ্রিজারেটরেই তো রাখতে হয়, তবে সিয়ংদো তার কোনো কথাই শোনে না, বরং তাকে ধাক্কা দিয়ে ওই ঘর থেকে বের করে দেয়। আর এরপর সে একটা স্ট্রেচার টেনে আনে। এরই মাঝে বাইরে থাকা ওই লোকটি তার কাছে টর্চ চাইলে সে টর্চটি বাইরে দিয়ে আবারও দরজাটি বন্ধ করে দেয়। হঠাৎই আচমকা পেছন থেকে লাশটি আপনা আপনি চলে যায় স্ট্রেচারের উপর, যা দেখে সিয়ংদো দৌড়ে তার মেয়ের কাছে চলে আসে। সিয়ংদো তার মেয়েকে এত বেশি ভালোবাসতো যে তার লাশেরও যাতে কোনো কিছু না হয় সেদিকেও সে খেয়াল রাখছিল। এমনকি সে ওই রাতটা তার মেয়ের পাশেই একটা স্ট্রেচার টেনে ঘুমিয়ে পড়ে। আর এভাবেই কেটে যায় ফিনোরালের প্রথম দিন। দ্বিতীয় দিনের শুরুতেই আমরা দেখতে পাই সুমি চোখ মেলেছে, যে জিনিসটা আর কেউই লক্ষ্য করে না। এদিকে ওই দিন আমরা চার্চের দৃশ্য দেখতে পাই, যেখানে দুই প্রিস্ট ফাদার বেনকে নিয়ে কথা বলছিল। সেখানে একজন প্রিস্ট অনেক বেশি রেগেছিল। কেন ফাদার বেন একজন এক্সোরসিস্ট হওয়ার জন্য এত বেশি মরিয়া হয়ে উঠেছিল, কেন সে এক্সোরসিজম করতে গেল, যার উত্তরে বড় প্রিস্ট বলে যে তার মনে যদি এত প্রশ্ন থেকে থাকে তাহলে সে যেন এই প্রশ্নগুলো ফাদার বেনকে করে। তখনই দেখা যায় ফাদার বেন তাদের পেছনেই দাঁড়িয়ে আছে, যা দেখে রাগান্বিত ওই প্রিস্ট সেখান থেকে বেরিয়ে যায়। আমরা জানতে পারি ফাদার বেনের ওই যমজ ভাইয়ের ব্যাপারে, যাকে পোজেস করে রেখেছিল এক ভয়ানক শয়তান। ফাদার বেন তখন এক্সোরসিজম জানতো না, যে কারণে সেদিন সে তার ভাইকে বাঁচাতে পারেনি। আর এ কারণেই সে ঠিক করেছিল যে সে একজন এক্সোরসিস্ট হবে, যে কিনা সকলকে সাহায্য করবে তাদের প্রিয়জনকে বাঁচাতে। এখন এরপর আমরা দেখতে পাই ফাদার বেন বড় প্রিস্টের সাথে কথা বলছে, যেখানে সে বড় প্রিস্টকে বোঝানোর চেষ্টা করে যে তার মনে হচ্ছে সুমির ভেতরে এখনো পর্যন্ত কোনো ডিমন রয়েছে। বড় প্রিস্ট বলে কোনো ডেথ পিপলের মধ্যে কিভাবে কোনো ডিমন থাকতে পারে। তখন ফাদার বেন সুমির বলা ওই সেন্টেন্সটির কথা বলে, যার অর্থ ছিল উই আর দ্য ওয়ান। এ কথাটি শোনা মাত্রই বড় প্রিস্ট ভীষণ ভয় পেয়ে যায় এবং তখনই ভ্যাটিকানের প্রিস্টদেরকে ডাকতে চায়। তবে ফাদার বেন চাইছিল যে সে নিজেই সুমির ভেতর থেকে ওই শয়তানকে বের করবে। প্রিস্ট তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, তবে বেন তার কথা শোনে না। তার মনে হচ্ছিল ভ্যাটিকান থেকে এক্সোরসিস্ট আসার মতো সময় তাদের হাতে নেই, তাই সে দ্রুত ওই শয়তান অর্থাৎ বেরিয়ালের ব্যাপারে খোঁজ নিতে শুরু করে। অন্যদিকে ওই সময় আমরা দেখতে পাই সুমিকে তার আত্মীয় স্বজনের সামনে আনা হয়েছে, যেখানে সকলকে ডাকা হয় সুমির সাথে কথা বলার জন্য। প্রথা অনুযায়ী সবগুলো ইন্দ্র বন্ধ করার পরই কান বন্ধ করা হয়, তাই লাশের কান বন্ধ করার আগে আপনজনরা তাকে যা কিছু বলতে চায় তাই বলার জন্য সকলকে বলা হয়। ভেতরে প্রবেশ করে সকলে সুমির সাথে কথা বলছিল। বাইরে ছিল সুমির ছোট্ট ভাই এবং বাবা সিয়ংদো। হঠাৎই সিয়ংদো যেন সুমির গলায় ডাক শুনতে পায়। সে বুঝতে পারছিল না সেই ডাক কোথা থেকে শুনছে। এমন সময় সে দেখতে পায় সুমি চোখ মেলে আবারও বন্ধ করে দিয়েছে, যা দেখে সিয়ংদো মেয়ে বেঁচে আছে এই আশায় ছুটে চলে যায় মেয়ের কাছে এবং ডাকতে থাকে সুমিকে। তখনই সুমির চোখ থেকে অশ্রু বেরিয়ে আসলে সিয়ংদোর মনে হতে থাকে সুমি বেঁচে আছে। তবে ডক্টররা তাকে বোঝানোর চেষ্টা করে যে এমনটি লাশের সাথে ঘটতে পারে, কিন্তু এরপরও কোনোভাবে সিয়ংদোকে আটকে রাখা যাচ্ছিল না। তখনই আমরা দেখতে পাই ফাদার বেন ওই ডিমনের ব্যাপারে একটা বই পায়। মূলত খ্রিস্টান ধর্মে ডিমন হলো জিনদের মতোই একটা প্রজাতি, যাদের মধ্য থেকে বেশিরভাগই শয়তানের অনুসারী হয়ে থাকে। আর দ্য ডেভিল বলতে বোঝায় ইবলিশ শয়তানকে। এখন ডিমন প্রজাতির মধ্য থেকে একজন ভার্জিন অর্থাৎ কুমারী ডিমন একবার দুই যমজ বাচ্চাকে জন্ম দেয়, যাদের বাবার ব্যাপারে কেউ জানতো না। এই দুই যমজ বাচ্চার এক ভাইয়ের নাম ছিল বেরিয়াল, তবে অন্যজনের কোনো নামই রাখা হয় না। এই দুই ভাই এত বেশি ভয়ানক ছিল যে একবার তারা মানুষের মধ্যে যুদ্ধ লাগিয়ে দেয় এবং অনেক মানুষেরা এর ফলে মারাও যায়। এর জন্য খুবই শক্তিশালী কয়েকজন প্রিস্ট এসে এই শয়তান ডিমন ভাইকে শাস্তি দেয়। অন্য ভাইয়ের হৃদয় কেটে সেটা প্রতিস্থাপন করা হয় বেরিয়ালের হৃদয়ে, আর এটাই একমাত্র উপায় ছিল ওই হৃদয়হীন শয়তানকে আটকানোর। এই বইয়ে একটা প্রজাপতির ছবি আঁকা ছিল, যেটা ওই শয়তানের চিহ্ন।
ঠিক ওই সময় বাইরে দাঁড়িয়ে থাকা সুমির ছোট্ট ভাই দেখতে পায় সুমি তার দিকে মুখ ঘুরিয়েছে এবং তার মুখের ভেতর থেকে বেরিয়ে এসেছে এক কুৎসিত প্রজাপতি, যা তার চোখের উপর গিয়ে বসে। তখনও সিয়ংদো ছটফট করছিল তার মেয়ের কাছে যাওয়ার জন্য এবং বাকিরা তাকে আটকাতে ব্যস্ত ছিল। অন্যদিকে প্রিস্ট প্রেয়ার পড়তে শুরু করেছিল, যেখানে কোথা থেকে যেন অনেকগুলো প্রজাপতি উড়ে আসতে থাকে। এদিকে আচমকাই সুমি যে রুমে ছিল ওই রুমের লাইট অফ হয়ে যায়, যে সুযোগে সিয়ংদো সুমিকে নিয়ে দৌড়ে চলে আসে ফিনোরাল হোমের বাইরে। সে সরাসরি চলে যায় পাশের হসপিটালে, যেখানে ঢুকেই সে সুমিকে নিয়ে একটা অপারেশন রুমে চলে যায়। সেখানে সে সুমিকে ইলেকট্রিক শক দেওয়ার মাধ্যমে তার হার্টবিট চালু করার চেষ্টা করতে থাকে, কারণ তার মনে হচ্ছিল সুমি এখনো বেঁচে আছে। সে পাগলের মতো ইলেকট্রিক শক দিচ্ছিল সুমির ডেড বডিকে। অন্যদিকে ফিনোরাল হোমে খুব অদ্ভুত কাণ্ড ঘটতে থাকে ফাদারের আশেপাশে। আমরা এক ভয়ানক হাতকে দেখতে পাই, সেই সাথে ফাদার দেখতে পাই বইয়ের ওপর রক্তের ফোঁটা। এই রক্ত তার মুখ থেকে আসছিল এবং তার দাঁতগুলো খুলে খুলে পড়ছিল। মূলত ফাদার তখন ওই ডিমনকে সুমির ভেতর থেকে বের করার জন্যই এই প্রেয়ার পড়ছিল, যে কারণে হয়তোবা ডিমন তার সাথে এমন ভয়ানক কাণ্ড শুরু করেছিল। ফাদার তখন নিজে থেকেই নিজের দাঁতগুলো দেওয়ালে আঘাত করে করে ভাঙতে থাকে। সকলে তাকে আটকানোর চেষ্টা করে। এরই মাঝে ফাদার দেখতে পায় তার উপর আক্রমণ করেছে ওই প্রজাপতিগুলো, যাদেরকে অন্য কেউই দেখতে পারছিল না। এভাবেই ছটফট করতে করতে ফাদার নিচে পড়ে যায়, যেখানে সে তার সামনে সুমিকে দেখতে পায়। এরই মাঝে সিয়ংদোর কাছে সিকিউরিটি গার্ড এবং ডক্টররা পৌঁছে যায়। তাকে আটকে নেওয়া হয় এবং সুমির লাশকে হসপিটাল থেকে ফিরিয়ে আনা হয়। অন্যদিকে ওই সময় ফাদার বেন যাচ্ছিল ওই ফিনোরাল হোমে, যেখানে সে দেখতে পায় ওই বড় প্রিস্টকে নিয়ে যাওয়া হচ্ছে হসপিটালে। তাই সে দৌড়ে চলে যায় প্রিস্টের কাছে। প্রিস্ট এখানে তাকে বলে যে সে ঠিকই ভেবেছিল সেই একমাত্র পারবে ওই ডিমনকে হারাতে, তাই সে যেন কোনোভাবেই হার না মানে। কথা বলতে না বলতেই প্রিস্ট পজেস হয়ে যায় এবং ওই ডিমন ফাদার বেনকে হুমকি দেয় যে কোনো মানুষের জন্ম জীব তাকে হারাতে পারবে না। আর এরপর প্রিস্টকে ভেতরে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে ফিনোরাল হোমে তখনও পর্যন্ত সিয়ংদোকে শান্ত করা যাচ্ছিল না, যা দেখে এবার তার স্ত্রী তাকে একটা থাপ্পড় মারে। সাথে সাথে তার হুঁশ ফিরে আসে। সে সিয়ংদোকে জড়িয়ে ধরে বলে তাদের মেয়ে আর বেঁচে নেই। সে যত দ্রুত এটা মেনে নিতে পারবে ততই তার কষ্ট কম হবে। ওই সময় আমরা দেখতে পাই সুমিকে আবারও রেফ্রিজারেটরে ঢোকানোর জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল ওই লোকটিকে। তবে লোকটি এখানে সুমিকে ভেতরে ঢোকানোর সাহস পাচ্ছিল না, কেননা একটু পর পর এমনিতেও সুমির লাশ বেরিয়ে আসছিল, আর এর কারণ সে বুঝতে পারছিল না। এরই মাঝে সেখানে চলে আসে ফাদার বেন। লোকটি তাকে তখনই এখান থেকে বেরিয়ে যেতে বলে, তবে ফাদার বেন তার কথা না শুনলে লোকটি তাকে হুমকি দিতে থাকে যে সে লোকজন ডাকবে। ফাদার বেন বলে যে সে যেন ডেকে নিয়ে আসে। সে তাকে সুমির বাবা মাকে ডেকে আনতে বলে, তাই লোকটি চলে যায় তখনই সুমির বাবা মাকে ডাকতে। ফাদার বেন তখন নিজের কাছে থাকা পবিত্র পানি ছিটিয়ে দেয় সুমির শরীরে। তখনই সিয়ংদো সেখানে চলে আসে এবং ফাদার বেনকে দেখে প্রচণ্ড রেগে যায়। সে তার কলার চেপে ধরে তাকে জিজ্ঞাসা করে সে এখন এখানে কেন এসেছে, তার মেয়েকে মেরে কি তার শান্তি হয়নি। এরই মাঝে সুমির মা চিৎকার করে ওঠে। তখন তারা দেখতে পায় সুমির হৃদয়ের স্থানটি কালো হয়ে তার শিরায় ছড়িয়ে পড়েছিল, যা দেখে তারা সকলে বেশ ঘাবড়ে যায়। তখন ফাদার বেন সিয়ংডোকে বলে পবিত্র পানিতে রিয়াক্ট করেছে সুমির হৃদয়। এর মানে ওই ডিমন কোনো না কোনোভাবে এই হৃদয়ের সাথে জড়িত। তার মনে পড়ে যায় 4 মাস আগেই তো সুমির হার্ট ট্রান্সপ্লান্ট করা হয়েছিল। তাই সে সিয়ংডোকে জিজ্ঞাসা করে যে এই হৃদয় সে কোথায় পেয়েছিল, যেটা সে তার মেয়ের বুকে লাগিয়েছে। এই ডিমনের ব্যাপারে জানতে গেলে ওই হার্টের ব্যাপারে ইনফরমেশন লাগবে, তা না হলে সুমির শরীরে করে ওই ডিমন জেগে উঠবে। যা শুনে সুমির বাবা মা দুজনেই অবাক হয়ে যায়। তখন ফাদার বেন তাদেরকে বুঝিয়ে বলে যে এই ডিমনের শক্তি কিছুটা এরকম, মৃত ব্যক্তির শরীরে এই ডিমন থাকে, যে কিনা 3 দিনের মধ্যেই জেগে ওঠে এবং ওই শরীরকে কাজে লাগিয়ে প্রথমেই ওই মৃত ব্যক্তির পরিবারের উপর আক্রমণ করে, যে কারণে সে চাইছিল ওই শয়তান জেগে ওঠার আগেই সুমির শরীর পুড়িয়ে ফেলতে। তবে সিয়ংদো এই কথায় রাজি হয় না, বরং সে তো ফাদার বেনকে তখনই ওই ফিনারাল হোম থেকে বের করে দেয়। এখানে অতীতের একটা ফ্ল্যাশব্যাকের মাধ্যমে আমরা জানতে পারি সিয়ংদোকে তারই একজন কলিগ একটা মেয়ের কথা বলেছিল, যার পুরো শরীর পুড়ে গিয়েছিল, তবে মেয়েটি তখনও বেঁচে ছিল। সিয়ংদো প্রথমে রাজি হচ্ছিল না ওই হৃদয় বের করে নিয়ে সুমিকে দিতে। তার কাছে মনে হচ্ছিল ওই মেয়েটির বেঁচে থাকার আশা সে ছিনিয়ে নিচ্ছে। তবে তার কলিগ তাকে বোঝায় যে এই ব্যাপারে মেয়েটির পরিবারের কোনো আপত্তি নেই। একথা শোনার পরই সিয়ংদো ওই মেয়েটির হৃদয় নিতে রাজি হয়েছিল।
পোড়া মেয়েটির শরীর থেকে হৃদয় বের করে নেওয়ার সময়ও তার ভীষণ খারাপ লাগছিল। তার মনে পড়ে যায় মেয়েটি তার দিকে যেন চোখ মেলে তাকিয়েছিল। এই ভয়ানক দৃশ্যকে সে তখন নিজের কল্পনা ভেবেছিল। বর্তমানে সে চলে যায় ওই ডক্টরের কাছে এবং তাকে মেরে জিজ্ঞাসা করতে থাকে যে সে ওই হৃদয়টি কোথায় পেয়েছিল। তার জন্য আজ তার মেয়ের এই হাল। অনেক মার খাওয়ার পর লোকটি ওই জায়গার কথা বলে দেয় যেখানে ওই পোড়া মেয়েটির মা থাকে। রাশিয়ান ওই মহিলাটি মূলত নিজের মেয়েকে এই হসপিটালে নিয়ে এসেছিল এবং তার হৃদয় বিক্রির কথা ডক্টরকে বলেছিল। একথা শুনে সিয়ংডো তখনই চলে যায় ওই স্থানে। যেখানে পৌঁছে সে দেখতে পায় এটা রাশিয়ানদের একটা নাইট ক্লাবের মতো ছিল। সেখানে থাকা প্রত্যেক লোকের শরীরে আমরা ওই প্রজাপতির ট্যাটু দেখতে পাই। সিয়ংডো যখন ওই লোকগুলোর কাছে ওই মেয়েটির মার কথা জিজ্ঞাসা করে তখন লোকগুলো তাকে মারতে থাকে। সিয়ংডো তখন সেখানেই দাঁড়ানো ওই মহিলাটিকে দেখতে পায়। দৃশ্য চলে যায় ফিনারাল হোমে, যেখানে সুমির মা বসে বসে প্রেয়ার করছিল। যে ব্যাপারটা হয়তোবা ওই শয়তানের পছন্দ হয় না, তাই তো প্রজাপতির রূপে এসে ওই শয়তানটি প্রেয়ারের মালা ছিঁড়ে ফেলে, যা দেখে সুমির মা ভীষণ ঘাবড়ে যায়। দৃশ্য চলে যায় সিয়ংডোর কাছে, যাকে তখন শেকলবন্দি করে একটা খাঁচার মধ্যে আটকে রাখা হয়েছিল। তার সামনেই ছিল ওই রাশিয়ান মেয়েটি অর্থাৎ ইয়নের মা। সে জানায় সে আগে রাশিয়ান একটা চার্চে কাজ করত, যেখান থেকে সে তার প্রভুর ব্যাপারে জানতে পেরেছে, অর্থাৎ ওই ডিমনের ব্যাপারে। আর এরপর সে ওই চার্চ ছেড়ে দেয় এবং ডিমনের পূজা করতে শুরু করে। অনেক বছরের সাধনার পর সে ফাইনালি বারিয়েলকে নিজের মেয়ের মধ্যে নিয়ে আসে, অর্থাৎ ইয়নের মধ্যে। সে মূলত নিজের মেয়েকে স্যাক্রিফাইস করতে চাইছিল যাতে করে তার শরীরের মধ্যে জেগে ওঠে বেরিয়ালের ভাই। তাকেই জাগানো ছিল তাদের মূল উদ্দেশ্য, আর এর জন্য তারা খানিকটা সফলও হয়ে গিয়েছিল। তার মেয়ের মধ্যে বেরিয়ালও চলে এসেছিল, যাকে সামনে দেখে সে ভীষণ খুশি হয়ে যায়। তবে এরই মাঝে রাশিয়ান প্রিস্টরা এই জায়গার ব্যাপারে জেনে যায় এবং সেখানে আগুন ধরিয়ে দেয়, যার ফলে পুড়ে যায় ইয়ন। ফলে তাদের প্রয়োজন হয়ে পড়ে আরেকটি পাত্রের, যা শুনে সিয়ংডো অবাক হয়ে যায়। তখনই ওই হার্টের খোঁজ নিতে নিতে ফাদার বেনও ওই ক্লাবের সামনে পৌঁছে যায়, যেখানে সিয়ংডোর গাড়ি দেখে সে বুঝতে পারে সিয়ংডো ভেতরে আছে। তাই সে ভেতরে চলে যায় এবং সেখানে থাকা লোকগুলোর হাতে থাকা ওই ট্যাটু দেখে বুঝতে পারে যে এরা সবাই ওই কাল্টের মেম্বার। ফলে সে কথা না বাড়িয়ে তাদের সাথে মারামারি করতে শুরু করে দেয়। অন্যদিকে ওই মহিলা বলে যে তারা যখন ওই হারটা নিতে তার কাছে এসেছিল তখন হয়তোবা তারা ভেবেছিল যে তারা তাদের মেয়ের জন্য একটা হার্ট পেয়েছে, কিন্তু আসলে তো ইয়নের মা পেয়েছিল ওই শয়তানকে দেওয়ার জন্য একটা সুস্থ সবল শরীর। কেননা পোড়া শরীর তার কোনো কাজের না। সে জানতো এই হৃদয় সুমিকে বাঁচতে দিবে না, বরং তাকে মেরে তার 3 দিন পর জেগে উঠবে ওই শয়তান, যে কাজে মূল বাধা ছিল বেরিয়েল, যাকে সুমির শরীর থেকে বের করে দিয়েছিল ফাদার বেন। এখন তাদের উদ্দেশ্য সফল হতে চলেছে, তবে তার আগে তাদের পথের কাঁটা অর্থাৎ সিয়ংডোকে মরতে হবে। একথা বলেই সে সিয়ংডোর উপর আক্রমণ করতে যাচ্ছিল, এমন সময় সেখানে চলে আসে ফাদার বেন, যে কিনা বাইবেলের ভার্স পড়তে শুরু করে। এর ফলে মহিলাটির ভেতরে থাকা শয়তানের কষ্ট হতে থাকে। ফাদার বেন মূলত বুঝে গিয়েছিল যে এই মহিলাটিকে কোনো শয়তান পজেস করে রেখেছে, এ কারণেই সে শয়তানকে জাগাতে চাইছে। তাই সে এখানে প্রথমে এই মহিলাটির উপরই এক্সোরসিজম করে। ফলে মহিলাটি দুর্বল হয়ে পড়ে এবং এই সুযোগে ফাদার বেন গিয়ে সিয়ংডোকে মুক্ত করে দেয়। আর এরপর সে ওই মহিলাটির কাছে আসে, যাকে পজেস করে রাখা ওই শয়তানের মুখ থেকে সে বেরিয়ালের ভাইয়ের নাম জানতে চাইছিল। এক্সোরসিজমের মাধ্যমে সে ওই নামটি জেনেও নেয়। যেহেতু ওই ডিমন কিছুতেই তার নাম জানতে দিতে চাইছিল না, তাই নাম বলতে বলতে সে ওই মহিলা অর্থাৎ ইয়নের মাকে মেরে ফেলে। সাথে সাথে সিয়ংডো তখনই বেরিয়ে রওনা দেয়, যাকে আটকানোর চেষ্টা করে ফাদার বেন। সে তাকে বোঝানোর চেষ্টা করে যে ওই শয়তান এখন সিয়ংডোর ইমোশন নিয়ে খেলছে, তাদের উচিত যত দ্রুত সম্ভব সুমিকে পুড়িয়ে দেওয়া। সুমি আর বেঁচে নেই, তার শরীরে শয়তান রয়েছে। তবে যেহেতু ইয়নের মা বলেছিল যে সুমি জেগে উঠবে, ওই শয়তান এখনো তাকে বাঁচিয়ে রেখেছে যাতে করে তার শরীরে সে জেগে উঠতে পারে। তাই তো সিয়ংডো এখানে ফাদার বেনের কোনো কথাই শোনে না এবং তখনই রওনা দেয় সুমির কাছে যাওয়ার জন্য। ফাদার বেনও তার পিছু করার চেষ্টা করে, তবে তখনই সে তার সামনে তার ভাইয়ের আত্মাকে দেখতে পায়। ফলে সে গাড়ি থামিয়ে দেয়। আর এখানেই আসে এই মুভির সবথেকে মজাদার টুইস্ট। প্রথমে আমরা ভেবেছিলাম যে ফাদার বেনের ভাইকে শয়তানে পজেস করেছিল, যাকে বাঁচাতে বিফল হওয়ার কারণেই বেন ঠিক করেছিল যে সে এক্সোরসিস্ট হবে। তবে মজার ব্যাপার হলো ওই সময় মাইকেলকে নয়, বরং শয়তানে পজেস করেছিল বেনকে, যাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিল মাইকেল। সে অনেকটা এক্সোরসিজম জানতো,
তবে সে পুরোপুরিভাবে সক্ষম ছিল না, যে কারণে বেনের ভেতরে থাকা শয়তান এখানে মাইকেলের গলা চেপে ধরে। মাইকেল শেষ নিঃশ্বাস পর্যন্ত এক্সোরসিজমের সকল মন্ত্র পড়তে থাকে। এর ফলে এক্সোরসিজম সম্পন্ন হয় এবং বেনের ভেতরকার শয়তান বেরিয়ে যায়। তবে মারা যায় মাইকেল। আর এই কারণেই মূলত বেন নিজেকে অনেক বেশি দায়ী মনে করত মাইকেলের মৃত্যুর জন্য। আর বর্তমানে এর সুযোগ নিচ্ছিল শয়তান। ওই শয়তান এখানে মাইকেলের রূপ নিয়ে বেনের উপর হামলে পড়ে, যার ফলে বেন অনেক বেশি দুর্বল হয়ে পড়ে। তবে সে বারবার বলতে থাকে যে এটা মাইকেল নয়, এটা শুধুমাত্র তার চোখের ধোঁকা। এভাবেই বলতে বলতে মাইকেল গায়েব হয়ে যায় এবং বেন হাঁপ ছেড়ে বাঁচে। অন্যদিকে সিয়ংডো সুমির কথা মনে করতে করতে ফিউনারাল হোমের দিকে যাচ্ছিল। তবে অনেক দূরে হওয়ায় সকাল পর্যন্ত সে সেখানে পৌঁছায় না। আমরা দেখতে পাই সুমির ফিউনারালের শেষ দিনের কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। এখন সুমির লাশকে নিয়ে যাওয়া হবে দাফন করতে। সবাই খুঁজছিল সিয়ংডোকে, তবে সে যেহেতু তখনও আসেনি, তাই তারা সিদ্ধান্ত নেয় যে তারা দাফনের জন্য লাশটিকে নিয়ে এখনই রওনা হবে। তবে লাশটিকে নিয়ে ফিউনারাল হোম থেকে বের হতেই হঠাৎই কফিনটা নিচে পড়ে যায়। হঠাৎ করে এটা এত বেশি ভারী হয়ে উঠেছিল যে কেউই এটা উঁচু করতে পারছিল না। দেখা যায় এর উপর দাঁড়িয়ে রয়েছে ইয়নরূপী ওই শয়তান, যা দূর থেকে দেখতে পায় সিয়ংডো, কেননা তখনই সে ফিউনারাল হোমে এসে পৌঁছেছিল। সে দৌড়ে যায় ওই শয়তানটির দিকে এবং তার উপর আক্রমণ করতে যায়, কিন্তু শয়তানটি এখানে তাকে ধোঁকা দিয়ে কফিনটি টেনে নিয়ে যেতে শুরু করে, যা দেখে সিয়ংডো এবার ভারী কিছু তুলে নেয় এবং কফিনটি ভাঙার চেষ্টা করতে থাকে। তার এরকম পাগলামি দেখে সকলে ভয় পেয়ে গিয়েছিল, কেননা ওই শয়তানটিকে সিয়ংডো বাদে আর কেউই দেখতে পারছিল না। এখন সে কফিনটা ভেঙে ফেলে এবং তার ভেতর থেকে সুমিকে বের করে নিয়ে আসে। সুমির শ্বাস প্রশ্বাসের আওয়াজ যেন সিয়ংডো শুনতে পারছিল, তাই সে তাকে কোলে নিয়ে আবারও হসপিটালের দিকে যেতে চায়। তখনই কিছু গার্ড সেখানে চলে আসে এবং তার কাছ থেকে সুমিকে নিয়ে নেয় এবং তাকে আটকানোর চেষ্টা করতে থাকে। এরই মাঝে সেখানে চলে আসে ফাদার বেন। সে সুমির উপর একটা কাপড় রাখে এবং তার উপর এক্সোরসিজম শুরু করে দেয়। দূর থেকে সিয়ংডো এটা দেখছিল। সে চাইছিল না এমনটি হোক, কেননা ওই শয়তানের সাহায্যে সে যে কোনোভাবে সুমিকে জীবিত করতে চাইছিল। তাই তো সে ওই কফিনের ভাঙা অংশ দিয়ে সকলকে ভয় দেখাতে থাকে, আর এরপর সেটা নিয়ে আঘাত করে ফাদার বেনের উপর, যার ফলে ফাদার বেনের নজর সরে যায় এবং এই সুযোগে দেখা যায় ওই শয়তান সুমিকে হাওয়ায় ভাসাতে শুরু করেছে। এই দৃশ্য দেখে সকলের আর বুঝতে বাকি থাকে না যে নিশ্চয়ই এখানে অলৌকিক কিছু একটা ঘটছে। এখানে দেখা যায় ওই শয়তানকে, যে কিনা ওই মুহূর্তে ইয়নের রূপ নিয়েছিল। সেই মূলত হাতের ইশারায় সুমিকে হাওয়ায় তুলেছিল। ফাদার বেন এখানে এক্সোরসিজম থামায় না। তার এই এক্সোরসিজম চালিয়ে যাওয়ার জন্যই ওই শয়তান উপর থেকে সুমিকে ফেলে দেয়, যাকে ক্যাচ করতে যায় সিয়ংডো। তবে ভয়ানক ব্যাপার হলো সুমি তো হাওয়া থেকেই গায়েব হয়ে যায়, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখনই সিয়ংডোর মনে পড়ে যায় যে পাশের হসপিটালে সে যখনই সুমিকে নিয়ে আসতো তখন তারা লুকোচুরি খেলতো, আর ওই সময় সুমি কোথায় গিয়ে লুকাতো। তাই তো সে হসপিটালের ভেতরের ওই রুমে চলে যায়, যেখানে সে সুমিকে দেখতে পায়। সুমি তার বাবার সামনে আসে এবং তাকে বলে সে আর পারছে না, এবার সে হয়তো বা হেরে যাবে। কথা বলতে না বলতেই ওই শয়তান সুমিকে টেনে কোথাও একটা নিয়ে যায়। সিয়ংডো তাকে খুঁজতে থাকে। আশেপাশে কয়েক ঝলক সে ইয়নকেও দেখতে পায়। সে একটা দরজার সামনে চলে আসে, যার উপরে ছিল ওই প্রজাপতি। তখন আপনা আপনি দরজাটি খুলে যায়, যা দেখে সিয়ংডো ভেতরে প্রবেশ করে। এই রুমের ভেতরে ছিল অসংখ্য প্রজাপতি, যা ছেয়ে রেখেছিল সুমিকে। সিয়ংডো সুমির উপর থেকে প্রজাপতি সরাতে যায়। তখনই ওই শয়তান তার উপর আক্রমণ করে এবং তাকে টেনে বিভিন্ন স্থানে ফেলতে থাকে। এমন সময় একটা প্রজাপতির পিছু পিছু সেখানে চলে আসে ফাদার বেন। এখানে সিয়ংডো তাকে জানায় যে একটু আগে সুমি তার সামনে এসেছিল এবং তাকে বলেছে যে সে তার বাবার জন্য অপেক্ষা করছে, কিন্তু সে বেশিক্ষণ ধরে রাখতে পারবে না। এটা শোনার মাত্রই ফাদার বেনের মনে পড়ে যায় যে মাইকেলও তাকে বলেছিল যে সে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করবে তাকে বাঁচানোর। সেই সাথে সুমির সেই আকতি, এক্সোরসিজমের সময় সুমি আকতি করে বলেছিল তাকে বাঁচাতে। তাই এবার ফাদার বেন সিদ্ধান্ত নেয় যে সে সুমিকে বাঁচানোর শেষ চেষ্টা করবে, আর এটা তাদের খুব দ্রুত করতে হবে, কেননা সুমি চাইলেও বেশিক্ষণ ওই শয়তানের সাথে লড়াই চালাতে পারবে না। তাই সে ভেতরে জীবিত থাকতে থাকতেই এই এক্সোরসিজম পারফর্ম করতে হবে। সে সিয়ংডোকে বলে বাইবেল থেকে প্রেয়ার পড়তে, তা না হলে তারা দুর্বল হয়ে পড়বে। ফাদার বেন তার মাথায় হাত রেখে তাকে শুদ্ধিকরণ করে, আর এরপর তাকে বলে যে সে অনেক কিছু দেখতে পারে, অনেক কিছু শুনতে পারে, তবে এইসব কিছুতে কান না দিতে।
সে যেন এক মনে বাইবেল থেকে প্রেয়ার করতে থাকে, আর এরপর সে এক্সোরসিজম শুরু করে। তবে কিছু সময়ের মধ্যেই শয়তান তার ধোঁকাবাজি শুরু করে দেয়। সিয়ংডং দেখতে পায় সুমি ছটফট করছে, তবে সে তো তখনও মাটিতেই শুয়েছিল। ফাদার বেন তাকে হুঁশ ফিরিয়ে আবারও বাইবেল পড়তে বলে, তবে সিয়ংডো কয়েকটা লাইন পড়া মাত্রই আশেপাশের সবকিছু নড়তে থাকে। সে কিছুই দেখতে পারছিল না, একটা লাল আলোর কারণে সে কোনো কিছু পড়তেও পারছিল না। এমন সময় সে দেখতে পায় সে পৌঁছে গিয়েছে সুমিকে রাখা ওই রেফ্রিজারেটরের রুমে, যেখানে সে ওই লকারের ভেতরে সুমিকে খুঁজে পায় না। সে হয়রান হয়ে সুমিকে খুঁজছিল, তখনই ওই শয়তানটি তার উপর আক্রমণ করে। ওই সময় বাস্তব জগতে ফাদার বেন তার প্রেয়ার চালিয়ে যাচ্ছিল, তার হাতের উপর আঘাত করছিল ওই শয়তান। অন্যদিকে সিয়ংডো পৌঁছে গিয়েছিল অপারেশন থিয়েটারে, যেখানে সে দেখতে পায় তার পরিবারের লোকেরা ডক্টর সেজে তার অপারেশন করছে এবং তাকে নিয়ে হাসাহাসি করছে। তারা এখানে খুবই ভয়ানকভাবে তার হৃৎপিণ্ড বের করে নিয়ে আসে। এই সব কিছু আসলে শয়তান তাকে দেখাচ্ছিল। শয়তান এবার তাকে পৌঁছে দেয় ওই এক্সোরসিজমের দিনে, যেদিন সুমি মারা গিয়েছিল। তার মনে হচ্ছিল ফাদার বেন যেন সুমিকে মেরে ফেলছে, তাই তো সে একটা নাইফ তুলে নেয় এবং এগিয়ে যায় ফাদার বেনের কাছে। সে বাস্তব জগতেও ফাদার বেনের ওপরই আক্রমণ করেছিল। ফাদার বেন তখনও প্রেয়ার পড়েই চলেছিল। সে এখানে ফাদার বেনকেও বেশ ভয়ানক রূপে দেখতে পায়। তবে তখনই সুমির আত্মা যেন তাকে আসল জগতে ফিরে আসতে সাহায্য করে। ফাদার বেন এবং সুমির আত্মার সাহায্যে সে আসল জগতে ফিরে আসে। তখন ফাদার বেন বলে তারা প্রায় সফল হতে চলেছে, এখন শুধুমাত্র লাস্ট ভার্সটুকুই বাকি, অর্থাৎ ওই শয়তানের নাম নিতে হবে এবং বাইবেলের ভাষায় সুমির শরীর ছেড়ে দিতে বলতে হবে। ফাদার বেন এক্সোরসিজমের লাস্ট ভার্স শুরু করে, তবে সে শেষ করতে পারে না। তার আগেই ওই শয়তান তার উপর আক্রমণ করে এবং তাকে অজ্ঞান করে ফেলে, যার ফলে এবার অসহায় হয়ে পড়ে সিয়ংডো। সে বুঝতে পারছিল না যে সে কি করবে সুমিকে বাঁচাতে। এমন সময় ওই শয়তান সুমির রূপ নিয়ে তার কাছে আসে এবং তাকে জিজ্ঞাসা করে যে সে কি আসলেই সুমিকে বাঁচাতে চায়। যদি সে সুমিকে বাঁচাতে চায় তাহলে সে যেন নিজেকে শেষ করে দেয়। আমরা জানি এই শয়তানের প্রথম উদ্দেশ্যই হলো যার শরীর সে পজেস করবে তার আপনজনকে মেরে ফেলা, যে কাজটা সে শুরু করতে চলেছিল সুমির বাবা অর্থাৎ সিয়ংডোকে মারার মাধ্যমে। তবে সিয়ংডো জানতো যে এক্সোরসিজমের এই পর্যায়ে শয়তানের নাম নিয়ে তাকে যা বলা হবে সেটা করতে শয়তান বাধ্য, তাই সে এখানে নিজেকে স্যাক্রিফাইস করার সিদ্ধান্ত নেয়। সে ওই শয়তানের হাতে থাকা নাইফ দিয়ে নিজের হৃৎপিণ্ডে আঘাত করতে করতে বলে যে ওই শয়তান যেন সুমির শরীর ছেড়ে দিয়ে তার শরীরে প্রবেশ করে। একথা বলতেই ওই শয়তানের মুখে একটা মুচকি হাসি দেখা যায়, কেননা সে সুমির থেকেও শক্তিশালী একটা বাহক পেয়ে গিয়েছিল। সুমির হৃদয় আস্তে আস্তে করে কালো থেকে স্বাভাবিক হয়ে যায়, এদিকে কালো হয়ে ওঠে সিয়ংডোর হৃদয়। দৃশ্যটি এখানে শেষ হয়ে যায় এবং এর কিছুক্ষণ পরের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে সুমির মা সহ আরো কিছু লোকেরা সেখানে পৌঁছে গিয়েছিল সুমিদেরকে খুঁজতে খুঁজতে। তবে সেখানে সিয়ংডো ছিল না, সেখানে ফাদার বেন অজ্ঞান অবস্থায় পড়েছিল, সেই সাথে সুমিকে স্পর্শ করতেই তার মা হতবাক হয়ে যায়, কেননা তার হার্টবিট আবারও চলতে শুরু করেছিল। তার শরীরও স্বাভাবিক তাপমাত্রায় চলে এসেছিল, যা দেখে তাকে দ্রুত নিয়ে যাওয়া হয় হসপিটালে। 3 দিন ধরে মৃত সুমি আবারও বেঁচে উঠেছিল। ডক্টরদের চোখে এ যেন ছিল একটা মিরাক্কেল। তবে আমরা তো জানি এর জন্য কত বড় স্যাক্রিফাইস করেছে সুমির বাবা সিয়ংডো। আমরা ফাদার বেনকে দেখতে পাই যে কিনা তখন ওই হসপিটালেই ছিল। জ্ঞান ফিরতেই সে নিজের সামনে একটা প্রজাপতি দেখতে পায় এবং তার পিছু করতে থাকে। তখন আমরা দেখতে পাই এই হসপিটালের ছাদেই ছিল সিয়ংডো, যাকে এখন ওই শয়তান বলছিল তার নিজের পরিবারকে মেরে ফেলতে, অর্থাৎ শয়তান তার কাজ শুরু করে দিয়েছিল। সে বাধ্য করছিল তাকে নিজের পরিবারকে হত্যা করতে। তবে সিয়ংডো আপ্রাণ চেষ্টা করছিল যাতে করে সে শয়তানের কথা না শোনে। এমন সময় প্রজাপতির পিছু করতে করতে ফাদার বেন সেখানে চলে আসে। সে সিয়ংডোকে দেখতে পায় এবং তার কাছে এগিয়ে যায়। সে সিয়ংডোকে আশ্বস্ত করে যে সে সিয়ংডোকে সাহায্য করবে ওই শয়তানের সাথে লড়াই করতে, সে যেন কোনোভাবেই হার না মানে। তবে সিয়ংডো তার কথা শোনে না। সে তখনই ছাদ থেকে লাফ দেয় এবং একটি গাড়ির উপর গিয়ে পড়ে। এই জিনিসটা যেন তার স্ত্রীও অনুভব করতে পারে যে খুব খারাপ কিছু তাদের সাথে হতে চলেছে। আমরা দেখতে পাই গাড়ির উপর পড়ার পরও সিয়ংডোর শ্বাস প্রশ্বাস চলছিল। সে জানতো এই শয়তানকে হারানোর একটিই উপায়, আর তা হলো যে শরীরে সে থাকবে সেই শরীরকে পুড়িয়ে দেওয়া।
তাই সে নিজের পকেট থেকে গ্যাস লাইট বের করে এবং গাড়ি থেকে বের হওয়া ওই পেট্রোলের ওপর সেটা জ্বালিয়ে দেয়, যার ফলে আগুন ধরে ব্লাস্ট হয়ে যায় গাড়িটি। সেই সাথে জ্বলে যায় সিয়ংডো। আর অমনি বাবার ডাকে জ্ঞান ফিরে আসে সুমির। দৃশ্য পরিবর্তিত হয় এবং এই ঘটনার 1 বছর পরের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে সুমি তার মা এবং ভাইয়ের সাথে তার বাবার মেমোরিয়াল ভিজিট করতে গিয়েছিল। সেখানে সিয়ংডোর মেমোরিয়াল ভিজিট করতে এসেছিল ফাদার বেনও। এখানে সুমি ফাদার বেনের কাছ থেকে ওই সব কিছু জেনে নেয় যা কিছু ওই সময় ঘটেছিল, যখন তার মধ্যে ওই শয়তান ছিল। সুমির সবকিছু মনে ছিল না, তার শুধু মনে ছিল যে তার বাবা তার কারণেই মারা গিয়েছে। এ কারণে এই 1টা বছর ধরে সে নিজেকে ভীষণ ঘৃণা করত যে তার বাবার বদলে সে বেঁচে আছে। তখন ফাদার বেন তাকে বোঝায় যে এই জীবনটা তার বাবা তাকে গিফট করেছে আর দূর থেকে তাকে দেখছে। সে শুধুমাত্র চায় যে সুমি যেন তার উপহারের এই জীবনটা খুব সুন্দরভাবে বাঁচে। সুমিও এখানে প্রমিস করে যে সে এই কথা মনে রাখবে। তার হাতে তখনও পর্যন্ত তার বাবার দেওয়া সেই ব্রেসলেটটি ছিল। আর এরপর সুমি তার বাবাকে শেষ বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। এই দৃশ্যের মধ্য দিয়ে আজকের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। এই ইমোশনাল কোরিয়ান হরর গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। এছাড়া আপনারা যদি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করে থাকেন এবং আমার ব্যাপারে জানতে চান, তাহলে আমার ব্লগ চ্যানেল হন্টিং বাংলা আপু থেকে ঘুরে আসতে পারেন। সেখানে আমি ডেলি লাইভ ব্লগগুলো আপলোড দিয়ে থাকি। চ্যানেল এবং ফেসবুক পেজের লিংক এই ভিডিওর পিন কমেন্টে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।